আপনি চাইলে আমাদের বিয়ের পর আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে চলে যেতে পারেন। বিয়ের 6 মাস পর প্রয়োজনে আমি ডিভোর্স নিয়ে নেব। সামনে বসে থাকা মানুষটার কথা শুনে রিমসার চোখ আপনা আপনি বড় হয়ে যায়। কণ্ঠ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না তার। এসব কি বলছে লোকটা? লম্বা একটা শ্বাস নিয়ে রিমসা তাকে প্রশ্ন করে। আপনি ঠিক আছেন? এসব কি বলছেন আপনি? লোকটা গভীর কণ্ঠে জবাব দেয়। আমি একদম ঠিক আছে, আর কথাগুলো আমি সজ্ঞানেই বলছি। হ্যালো মিস্টার, আমাদের বিয়ের কথা চলছে। সত্যিকারের বিয়ে এটা। নাটক কিংবা সিনেমার গল্প নয় এটা। আর আমরা অভিনয়ও করছি না। আমার কথা বুঝতে পারছেন আপনি? দেখুন মিস রিমসা, আমরা কেউই এই বিয়েটা করতে চাই না, কিন্তু আমাদের পরিবারের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। সুতরাং এই মুহূর্তে আমাদের একটা ডিল করতে হবে। কিসের ডিল? আপনি কোনো কারণে আপনার প্রেমিককে আপনার পরিবারের সামনে এখন আনতে চাইছেন না, তাই আপনার বাবা মা আপনাকে আমার সাথে বিয়ে দিতে চাইছে। অন্যদিকে আমিও বিয়ে করতে চাই না, কিন্তু আমার বাবা নাছোড়বান্দা। এই মুহূর্তে বাবার কথা রাখতে আমাকে বিয়েটা করতে হবে। আমাদের মধ্যে কেউই যেহেতু বিয়ে করতে চায় না, কিন্তু পরিবারের জন্য বিয়ে করতেই হবে, তাই আমরা একটা ডিল করব। বিয়ের পর আমরা দুজন এখান থেকে চলে যাব অন্য শহরে। তারপর আমরা কি করছি সেটা কেউ দেখতে যাবে না, তখন আপনি চলে যাবেন। আর আমি কোনো একটা বাহানা দিয়ে আমাদের আলাদা হওয়ার ব্যবস্থা করব। এতে করে পরিবারের কেউ আর আমাদের কিছু বলতে পারবে না। কিন্তু কাশিপ, বিয়েটা তো ছেলে খেলা নয়। এমন করাটা কি ঠিক হবে? যদি আমরা একে অপরের সাথে ভালো থাকতে না পারি, তাহলে আলাদা হওয়ার সিদ্ধান্ত ভুল হবে কেন? পরিবার যেহেতু মানছে না, তাই এটা এখন একমাত্র উপায়। তাদের বোঝাতে হবে যে আমরা বিয়ে করে একসাথে থাকার চেষ্টা অনেক করেছি, কিন্তু আমরা একে অপরের সাথে ভালো থাকতে পারিনি। এরপর তারা আমাদের কিছু বলতে পারবে না। তাহলে ডিল ফাইনাল। ধরে রাখেন তো আপনার ডিল। সারা জীবন ডিল করেই এসেছেন নাকি? এসে থেকে শুধু ডিল আর ডিল করে যাচ্ছে। আমাকে একটু ভাবার সময় তো দিবেন নাকি? রিমসার কথায় কাশিফ কিছুক্ষণ ভেবে বলে। ঠিক আছে, আপনি ভাবার জন্য সময় নিন। আজ রাতে আমাকে জানাবেন আপনার সিদ্ধান্তের কথা। আর হ্যাঁ, আমি কিন্তু দুজনের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে আপনাকে আমার উত্তর জানাবো। এখন আসি। আমি আপনাকে পৌঁছে দিচ্ছি, চলুন। না না, তার কোনো প্রয়োজন নেই। রিমসার কথাকে গুরুত্ব না দিয়ে কাশিফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। অতঃপর বলে। আমি গাড়িতে অপেক্ষা করছি আপনার জন্য। আরে আমি তো বললাম। বেচারি পুরো কথা শেষ করার আগেই কাশিফ বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। আজব মানুষ তো এই ছেলে, কোনো কথাই শুনতে চায় না। বাবা কি দেখেছে একে আমার জন্য পছন্দ করলো কে জানে। গাড়িতে বসে রিমসা ভাবনার জগতে ডুব দেয়। এই বিয়েটা করার কোনো ইচ্ছে তার নেই, কিন্তু তার বাবার এক কথা, হয় বিয়ে করো নয়তো আমাদের ভুলে যাও। এটা কোনো কথা? যদিও তার বাবার বিশেষ দোষ নেই, 4টা মাস যাবৎ তিনি রিমসার ভালোবাসার মানুষের সাথে কথা বলতে চেয়েছেন, দেখা করতে চেয়েছেন, কিন্তু রিমসা কোনোভাবেই তাকে সামনে আনেনি। এরপরই তার বাবা কাশিফের সাথে তার বিয়ের সম্বন্ধ পাকা করেছেন। এসব নিয়ে বাবার সাথে কথা বলতে গেলে তিনি জানান। তোমার কাছে এই মুহূর্তে দুইটা অপশন আছে, হয় তুমি আমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করবে, নয়তো তোমার পছন্দের ছেলেকে বিয়ে করবে। তবে তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করলে তুমি আর কখনো আমাদের পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হবে না। আমরা ভুলে যাব যে আমাদের রিমসা নামের কোনো মেয়ে আছে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি তোমার প্রেমিককে চাও নাকি পরিবারকে চাও, এটা তোমাকেই বেছে নিতে হবে। বাবার কথায় হতবাক চাহনি নিয়ে রিমসা উঠে দাঁড়ায়। তার বাবা যে কখনো তাকে এমন কোনো শর্ত দিতে পারে, এটা তার কল্পনাই ছিল না। সে খানিকটা কাঁদো কাঁদো স্বরে বলে। তুমি আমার সাথে এমন করতে পারো না বাবা। আমি তোমাদের সবাইকে নিয়ে বাঁচতে চাই। আমার কথার কোনো পরিবর্তন হবে না, এটাই আমার শেষ কথা। কথাটা বলে রিমসার বাবা উঠে দাঁড়ায়। অতঃপর মেয়ের দিকে একবার তাকিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। রিমসা সিদ্ধান্ত নিতে না পেরে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বসে পড়ে সোফায়, আর আনমনে ভাবে। কি করব এখন আমি? নিজেকে এই পর্যায়ে ভীষণ অসহায় লাগছে আমার। এরপরই মূলত রিমসা কাশিফের সাথে দেখা করতে এসেছে। আমাদের বিয়ে নিয়ে ভাবছেন? কাশিফের কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে রিমসা উত্তর দেয়। হুম। হ্যাঁ, তো ভাবার কিছু নেই, সমাধান তো আপনার সামনে আছে। আমি আপনার মতো হুটহাট সিদ্ধান্ত নিতে পারি না। আমার কাছে আমার জীবনের প্রতিটা মুহূর্ত ভীষণ গুরুত্বপূর্ণ। একটা ভুল সিদ্ধান্ত নিয়ে
পরবর্তীতে বাকিটা জীবন আফসোস করে কাটাতে চাই না আমি। আপনার কাছে অন্য আর কোনো উপায় আছে? থাকলে আমাকে বলতে পারেন। না, আমি কোনো কিছু ভাবতেই পারছি না আর। কি এক ঝামেলায় যে জড়ালাম আমি। সদ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন করা মেয়ের মুখে কি এসব কথা মানায়? শুনেছিলাম তো আপনি অনেক বুদ্ধিমতী। না ভাই, আমি একদমই বুদ্ধিমতী না। বুদ্ধি থাকলে কি আর আপনার সাথে কথা বলতে আসতাম বিয়ে ভাঙার জন্য? এখানে এসে তো দেখছি আপনি বিয়ে করার পরিকল্পনা করেছেন। আপনার সাথে হয়তো তর্ক করতে চাইছি না। আপনার বাড়ির সামনে চলে এসছে, গাড়ি থেকে নামুন। আর বাড়িতে গিয়ে আমার কথাগুলো ঠান্ডা মাথায় ভাবুন। আমাদের হাতে কিন্তু সময় খুবই কম। রিমসা আর কিছু না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। বাড়ি ফিরে ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ পায়চারি করে আর ভাবে। এই মুহূর্তে বিয়েটা করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। যদিও এভাবে বিয়ে ঠিক না করাটা, কিন্তু আমার বিয়ে না দেওয়া অবধি বাবা শান্ত হবে না। আমি যদি এখন বিয়ে করি আর ভবিষ্যতে আমার ডিভোর্স হয়ে যায়, তাহলে অন্তত পরিবারকে এটা বলে বোঝাতে পারবো যে তোমাদের কথা রাখতেই বিয়ে তো করেছিলাম, কিন্তু আমি সুখী হতে পারিনি। এই অজুহাত দিয়ে আমি পরবর্তীতে একা থাকতে পারবো। আর আমার লক্ষ্য তো এটাই। কাশিম বুদ্ধিটা ভালোই বের করেছে। এমনটা হলে আমরা দুজনেই ভালো থাকতে পারবো নিজেদের মতো। আপন মনে কথাগুলো ভেবে রিমসা ফোন হাতে নিয়ে কাশিফের নাম্বারে কল দেয়। প্রথমবার কল রিসিভ না করলেও দ্বিতীয়বার কল রিসিভ করে কাশিফ। এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল? আপনি কিভাবে জানলেন যে আমি এই জন্যই কল দিয়েছি? আর তো কোনো কারণ নেই কল দেওয়ার। বুঝলাম। আচ্ছা শুনুন, আমি আপনার সিদ্ধান্তে রাজি। তবে আমাদের এসব কথা যেন আর কেউ জানতে না পারে সে বিষয়ে খেয়াল রাখবেন। আমাদের এসব কথা জানাজানি হয়ে গেলে এতে বিপরীত হতে পারে। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, সব কিছু আমি সামলে নেব। আপনি বরং এখন বিয়ের জন্য তৈরি হন। কথাটা বলে কাশিফ রিমসার উত্তরের অপেক্ষা না করে কল কেটে দেয়। অসভ্য লোক একটা, নিজের মতো কথা বলে কল কেটে দিল। আমার কথা শোনার কোনো প্রয়োজন নেই মনে হয়। সম্পূর্ণ বাড়ি বিয়ের সাজে সেজে উঠেছে, কিন্তু যার বিয়ে সেই কোণে গায়েব। পুরো বাড়ি তন্ন তন্ন খুঁজেও রিমসাকে কোথাও পাওয়া যায়নি। এসব দেখে রিমসার বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ে চেয়ারে। রিমসার মা মৌ খন্দকারের মুখও শুকিয়ে গেছে। মেয়ের এমন কাণ্ড কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। সেদিন নিজেই এসে বলল, বাবা আমি এই বিয়েতে রাজি। ওর সম্মতি নিয়ে বিয়ের তোড়জোড় শুরু করলাম আমি, আর এখন বরপক্ষ চলে আসার পর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে আমাদের মান সম্মান ডোবানোর কোনো প্রয়োজন ছিল মৌ? রেজওয়ান, একটু শান্ত হও, আমি দেখছি। মিসেস খন্দকার পুরো কথা শেষ করার আগেই কানে ভেসে আসে বরের ফুফির কণ্ঠ। আমাদের ছেলে কোথায় গেল? আধ ঘন্টা আগে ওয়াশরুমে যাওয়ার কথা বলে কোথায় যেন চলে গেছে কাশিফ। এসব কি হচ্ছে এই বিয়ে বাড়িতে? পাশ থেকে কে যেন বলে উঠে নাম। বর আর বউ দুজনেই গায়েব। এটা বিয়ে না কমেডি? রেজওয়ান শেখ বুকে হাত রেখে বলে, মৌ আমার বোধ হয় হার্ট অ্যাটাক হবে এখন। আমাদের টাকা পয়সা এরা নাটক বানাতে চাইছে নাকি? নাটকের নাম কি হবে? বিয়ে বিড়ম্বনা? বিয়ে বিড়ম্বনা কেন হবে বাবা? নাটকের নাম হবে হয় তুমি নয় আমি। রিমসাকে কাশিফের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই হতবাক হয়ে যায়। কাশিফের ফুফি এগিয়ে এসে বলে, এসব কি হচ্ছে? কোথায় গিয়েছিলে তোমরা? কাশিফ কিছু বলবে তার আগেই রিমসা হাসি মুখে বলে, আমরা আমাদের বিয়েটা স্মরণীয় করে রাখতে চাই। তাছাড়া আমাদের কিছু কথাও বাকি ছিল, তাই দুজনে একটু আলাদা কথা বলতে গিয়েছিলাম। সাথে আপনাদের সবাইকে একটু চমকে দিলাম। হয়ে গেল স্মরণীয় বিয়ে। কাশিফ সরু চোখে রিমসার দিকে তাকিয়ে নতকণ্ঠে বলে উঠে, আমরা তো অন্য কাছে বাইরে গিয়েছিলাম, আপনি মিথ্যে বলছেন কেন? চুপ থাকুন আপনি। এসব কথা সবাইকে বলে আমাদের বিয়ের বদলে কবর জিয়ারত করবে এরা। কি রে, তোরা কি বিড়বিড় করছিস? মায়ের কথায় রিমসা চটজলদি উত্তর দেয়, তেমন কিছু না মা, ওই একটু মধুচন্দ্রিমার পরিকল্পনা করছিলাম। এই মেয়ে তো সুনামের চেয়েও দ্রুত মিথ্যে কথা বলতে পারে। এমনভাবে মিথ্যে বলছে যেন মিথ্যের উপর পিএইচডি করেছে। আপন মনে কথাগুলো বলে কাশিফ বিরক্ত হয়ে স্টেজের উপর সাজিয়ে রাখা চেয়ারে গিয়ে বসে পড়ে। কাশিফের দেখা দেখি রিমসাও এসে পড়ে ওর পাশে বসে। অতঃপর বলে, আরে তাড়াতাড়ি বিয়ের কাজগুলো সম্পূর্ণ করো তোমরা। বিয়ে যখন করতেই হবে তাহলে এত দেরি করে লাভ কি? শুরু করো সব। এক প্রকার তাড়াহুড়ো করেই দুজনের বিয়ে সম্পন্ন হয়।
বিদায়ের সময় মৌ খন্দকার মেয়ের হাত কাশিফের হাতে তুলে দিয়ে কাঁদতে কাঁদতে বলেন, বাবা, আমার মেয়েটাকে দেখে রাখ, আর তুমি সাবধানে থাকো। পাশ থেকে কাশিফের এক বন্ধু বলে ওঠে, সাবধানে থাকবে কেন আন্টি? আমার মেয়েকে বিয়ে করছে তো, তাই একটু সাবধানে থাকাই ভালো। বুঝলাম না আন্টি। ও, তুমি বুঝবে না বাবা, যার বউ সে বুঝবে। রিমসা মায়ের দিকে রাগী চোখে তাকিয়ে বিড়বিড় করে বলে, তুমি জীবনেও ভালো হবে না আম্মু। কান্নাকাটির পর্ব শেষ হলে এবার আমরা আসি বাবা। মেয়ে রেহেন কথায় রেজওয়ান শেখ খানিকটা ভারী গলায় বলেন, সাবধানে থেকো মা, আর কোনো ঝামেলা করবে না জামাইয়ের সাথে, ভালোভাবে থেকো কেমন? বাবা, তোমরা মেয়ে বিদায় দিচ্ছ না জামাই? মানে তোমাদের আমাকে নিয়ে কোনো চিন্তা নেই, যত সব চিন্তা কাশিফকে নিয়ে, তাই না? কাশিফ রিমসার কানের কাছে গিয়ে বলে, ব্যাপার কি বলুন তো, আসলে একটা বিয়ে না কমেডি? ব্যাপার ধীরে ধীরে এমনিই বুঝবেন, এখন মুখটা বন্ধ করুন। তখন থেকে শুধু বলে যাচ্ছেন মুখ বন্ধ রাখুন। মুখ কি বন্ধ রাখার জন্য? মুখ বন্ধ রাখলে কথা বলবো কিভাবে? ছেলেদের বেশি কথা বলতে হয় না। আমি এমনিতেও খুব কম কথা বলি। হ্যাঁ, তার নমুনা তো দেখতেই পাচ্ছি। দুজনের কথা বলার মাঝে বাম হাত ঢুকিয়ে কাশিফের ফুফি বলে উঠে, এখন আমাদের বের হতে হবে। তোমাদের যা কথা বলার তা বাড়ি গিয়ে বলো। এখন চলো তোমরা, আমরা এখন আসি বিয়াই সব। আর কোনো চিন্তা করবেন না আপনারা, আপনাদের মেয়ে আমাদের বাড়িতে আমাদের মেয়ের মতোই থাকবে। রিমসা যাওয়ার আগে মাকে জড়িয়ে ধরে বলে, নিজে আর বাবার খেয়াল রেখো আম্মু। গাড়িতে উঠে রিমসা কাশিফকে বলে, আপনার বাবার সাথে আমার সম্পর্ক কেমন? হঠাৎ এই প্রশ্ন? না, এমনিই জিজ্ঞাসা করলাম। ছোটবেলা থেকে বাবা একা হাতে আমাকে মানুষ করেছে। আমার কাছে আমার বাবা আমার দুনিয়া। আঙ্কেলের জন্যই আপনি এই বিয়েটা করলেন, তাই না? হুম। বাবার সাথে আমারও খুব ভালো সম্পর্ক, কিন্তু আম্মুর সাথে আমি একটু বেশিই ক্লোজ। বলা যায় আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, সেটা তো আপনাদের কথা বলার ধরন দেখিয়ে বুঝলাম। আচ্ছা, আপনার পরিবার বলতে কি শুধু আপনার বাবা আর ফুপি? হ্যাঁ। আর আপনার মা, উনি কোথায়? মায়ের প্রসঙ্গ উঠতেই কাশিফ গম্ভীর হয়ে যায়, শক্ত কণ্ঠে জবাব দেয়, সবকিছু আপনার না জানলেও চলবে। আপনি তো আমার জীবনে কয়েকদিন অতিথি মাত্র। কথাটা শুনে রিমসা আর কিছু বলে না, চুপচাপ জানালার দিকে থাকে আর আনমনে ভাবে, অদ্ভুত লোক তো উনি। এতক্ষণ সব ঠিকই ছিল, কিন্তু মায়ের প্রসঙ্গ আসতেই কথা বলার ধরন পাল্টে গেল। ওনার মাকে নিয়ে কোনো একটা রহস্য তো আছেই। জানতে হবে তো আর রহস্যটা। এসব ভাবতে ভাবতে কখন যে রিমসা ঘুমিয়ে গেছে তা বুঝতে পারেনি সে। ঘুমের ঘোরে কাশিফের কাঁধের উপর মাথা রাখে রিমসা। কাশিফ কিছু না বলে মোবাইলে গেম খেলতে ব্যস্ত হয়ে যায়। রাত হয়েছে বেশ, চারদিকের পরিবেশ বেশ শান্ত। বাকিদের গাড়ি সামনে থাকলেও কাশিফের গাড়ি পেছনে পড়ে গেছে। কাশিফ ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলে একটা অ্যাড্রেস দিয়ে সেখানে নিয়ে যেতে বলে। বেশ গভীর রাতে বিয়ের গাড়ি এসে থামে হাসপাতালের সামনে। রিমসা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। কাশিফ রিমসাকে খানিকক্ষণ ডেকেও তুলতে পারে না। শেষমেশ বাধ্য হয়ে রিমসার হাতের উপর হাত রেখে বলে, রিমসা, উঠুন, আমরা এসে পড়েছি। হাতে কারোর স্পর্শ পেয়ে রিমসা জেগে ওঠে। আধো আধো চোখ মেলে তাকিয়ে কাশিফকে নিজের কাছে দেখে রিমসা কিছুটা দূরে সরে গিয়ে বলে, সরি, আসলে অনেক ক্লান্ত তো, তাই ঘুমিয়ে পড়েছিলাম। কাশিফ সাধারণ ভঙ্গিতে উত্তর দেয়। সমস্যা নেই, আমরা এসে গিয়েছি। গাড়ি থেকে নামুন। রিমসা কোনো দিক না তাকিয়ে গাড়ি থেকে নেমে অবাক হয়ে বলে, আমরা এত রাতে বাড়িতে না গিয়ে এখানে কি করছি? বাবার সাথে আপনাকে দেখা করাতে নিয়ে এসেছে। ও আচ্ছা, তাহলে ভেতরে চাই, চলুন। কাশিফ আর রিমসা একসাথে হাসপাতালের ভেতর প্রবেশ করে। অতঃপর চতুর্থ তলায় গিয়ে একটা ঘরের সামনে দাঁড়িয়ে কাশিফ দরজার বাইরে থেকে নিজের বাবাকে দেখে ধীর কণ্ঠে বলে, আমি তোমার কথা রেখেছি বাবা। রিমসা কাশিফের পাশে দাঁড়িয়ে শ্বশুর মশাইকে দেখে মন খারাপ করে বলে, আঙ্কেলের সুস্থ হতে কতদিন লাগবে? জানি না, ডাক্তার সেভাবে কিছু বলতে পারছে না। আমরা কি এখন আঙ্কেলের সাথে দেখা করতে পারবো? না, বাবা এখন ঘুমাচ্ছে। একটু ভেতরে যেতে পারবো না? হুম, আমি আপনাকে এখানে নিয়ে এসেছি শুধুমাত্র বাবাকে একটুখানি দেখার জন্য। বিয়ের পর প্রথম আপনার তো সেখানে আসা উচিত, যেখানে সে মানুষটা আছে।
যার জন্য আজ আমাদের বিয়ে হয়েছে। বাবার শেষ ইচ্ছা ছিল আমি যেন আপনাকে বিয়ে করি। আজ রাতে কি আমরা এখানেই থাকবো? না, একটু পর আমরা চলে যাব। আবার কাল সকালে আসবো। আপনি ওখানে গিয়ে একটু বসুন, আমি আসছি কিছুক্ষণ পর। ঠিক আছে। রিমসা একটা চেয়ারে বসে চারপাশটা দেখতে শুরু করে। জায়গাটা এখন বেশ চুপচাপ, নিরিবিলি। রিমসা ঘড়ির দিকে তাকিয়ে লক্ষ্য করে 12টা বাজতে আর 3 মিনিট বাকি। কাশিফ এক নজরে বাবার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে রিমসা মনে মনে বলে, মানুষটা এমনিতেই বেশ গম্ভীর স্বভাবের হলেও বাবাকে বোধহয় ভীষণ ভালোবাসে। মন মানসিকতাও আহামরি খারাপ নয়, কয়েকদিনেই যা বুঝলাম। চলুন। হঠাৎ কাশিফকে সামনে দেখে রিমসা কিছু চমকে ওঠে। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর হাসপাতাল থেকে বেরিয়ে সোজা বাড়িতে চলে আসে। বাড়িটা সাজানো হলেও চারদিকের নীরবতা দেখে মনে হচ্ছে না যে এটা বিয়ে বাড়ি। এটা বিয়ে বাড়ি না শখের বাড়ি? এত চুপচাপ কেন চারপাশ? রিমসার কথা শুনে কাশিফ বলে ওঠে, আমাদের বাড়িতে মানুষজন বিশেষ নেই। আমি তেমন বাড়িতে থাকি না। ফুপি একাই থাকেন সারাদিন, আর দুজন কর্মচারী থাকে। একজন ফুপিকে কাজে সাহায্য করে, আরেকজন দারুণ কাকা। তাই বলে বিয়ের দিনও কেউ নেই? আছে হয়তো কয়েকজন আত্মীয় স্বজন, এখন ঘুমাচ্ছে মনে হয়। ও, বাড়ির ভেতরে ঢুকতেই ফুফি এগিয়ে এসে বলে, এত রাতে নতুন বউকে নিয়ে ঘরে এলি, সবাই ক্লান্ত, তাই আমি ঘুমাতে পাঠালাম। তুই রিমসাকে নিয়ে ঘরে যা, আমি তোদের জন্য খাবার গরম করে পাঠিয়ে দিচ্ছি। আমি খাবো না, ওনার জন্য খাবার পাঠাও শুধু। ফুপি, আমারও খেতে ইচ্ছে করছে না, অনেক বেশি ক্লান্ত লাগছে, ঘুমানো দরকার একটু। দুজনের থেকেই না বোধক সম্মতি পেয়ে ফুফি বলে, রাতে না খেয়ে থাকতে হয় না, একটু কিছু খেয়ে নাও দুজন। তবুও কেউ রাজি না হলেও হতাশ হয়ে ফুফি ঘরে চলে যায়। কাশিফ ঘরের দিকে অগ্রসর হলে রিমসাও পেছন পেছন চলে যায়। ঘরের সামনে এসে দরজা খুলতেই ভেতর থেকে ফুলের সুবাস ছড়িয়ে পড়ে চারদিকে। রিমসা খুশি মনে ঘরে গিয়ে বিছানায় বসে পড়ে। আমার ফুল অনেক পছন্দের, ঘরটা সুন্দর করে সাজিয়েছে। কিন্তু কে সাজিয়েছে? কাশিফ কোনো জবাব না দিয়ে ওয়াশরুমে চলে যায়। আচ্ছা, অসভ্য লোক তো উনি। একটা প্রশ্ন করলাম, কিন্তু উনি এমনভাবে চলে গেল যেন ঘরে এসে ব্যতীত আর কেউই নেই। একা একা কথা বলতে বলতে বিরক্তি নিয়ে রিমসা বিছানার একপাশে শুয়ে পড়ে। বেচারি এত বেশি ক্লান্ত যে বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথে ঘুমের রাজ্যে চলে যায়। বিয়ের পোশাক গহনা সব কিছু চেঞ্জ না করেই সে ঘুমিয়ে যায়। কাশিফ ওয়াশরুম থেকে বেরিয়ে রিমসাকে এভাবে ঘুমোতে দেখে ব্যালকনিতে চলে যায়। ঘরটা তার নিজের হলেও অপরজনের অনুমতি ব্যতীত একই বিছানায় ঘুমানো ঠিক হবে না ভেবে সে বাকি রাতটা ব্যালকনিতে বসেই কাটিয়ে দেয়। ভোরে ঘুম ভাঙে রিমসার। এমনিতে এত সকালে ওঠার অভ্যাস তার নেই, তবে সারা রাত বিয়ের পোশাক আর গহনা পরে থাকায় অস্বস্তিতে তার ঘুম ভেঙে গিয়েছে। বিছানায় বসে কোথাও কাশিফকে না দেখে রিমসা বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। কিন্তু সেখানে কাশিফকে না পেলে তার চোখ যায় ব্যালকনির দিকে। সেখানে গিয়ে দেখে কাশিফ চেয়ারের উপর বসে ঘুমোচ্ছে। চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। পাশেই আধ খাওয়া সিগারেটের অংশ পড়ে আছে। রিমসা এসব দেখে কাশিফের কাছে এগিয়ে গিয়ে বলে, এই যে, শুনছেন? এখানে এভাবে ঘুমাচ্ছেন কেন? ঘরে গিয়ে বিছানায় শুয়ে আরামে ঘুমান যান। কে শোনে কার কথা? কাশিফ নিজের মতো ঘুমিয়ে আছে। রিমসা কাশিফের কাঁধে হাত রেখে খানিকটা উচ্চস্বরে বলে। শুনছেন? আচমকা চিৎকারে ঘুম ভেঙে যায় কাশিফের। রিমসার দিকে তাকিয়ে একরাশ বিরক্তি কণ্ঠে বলে ওঠে, কি সমস্যা আপনার? ভোরবেলা এভাবে চিৎকার করছেন কেন? প্রথমে তো চিৎকার করিনি, আপনি আমার কথা শুনতে পাচ্ছিলেন না বলেই জোরে ডাকতে হলো। ডাকছেন কেন সেটা বলুন। বিছানায় গিয়ে ঘুমান, এখানে এভাবে ঘুমাচ্ছিলেন বলেই ডাকছিলাম। কাশিফ চুপচাপ রিমসার কথা শ্রবণ করে ঘরে চলে যায়। তারপর বিছানায় শুয়ে আবার চোখ বন্ধ করে নেয়। এর কি কথা বলতে খাজনা দিতে হয় নাকি? মনে হয় মেপে মেপে কথা বলে, কথার এত দাম। আর চোখ কিছু না ভেবে রিমসা নিজের লাগেজ থেকে একটা জামা বের করে ওয়াশরুমে চলে যায়। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে দেখে কাশিফ আবার গায়েব। ঘরের কোথাও তাকে না পেয়ে বাইরে বেরিয়ে নিচে ফুফিকে দেখে সেদিকে এগিয়ে যায় রিমসা। শুভ সকাল ফুপি। শুভ সকাল মা।
এত সকালে উঠলে যে? ঘুম ভেঙে গেল তাই উঠে গেলাম। আচ্ছা ফুপি, কাশিপকে কোথাও দেখেছেন? ও তো বেরিয়ে গেল একটু আগেই। কোথায় গিয়েছে? তা তো জানি না, ওর চিন্তা করো না, সময় হলে ঠিক চলে আসবে। তুমি বসো, এখানে একসাথে নাস্তা করে নেই আমরা। রিমসা বিনা বাক্যে চেয়ার টেনে বসে বলে। বাকিরা ঘুম থেকে ওঠেনি? না, এখনো কেউ ওঠেনি। উঠে খাওয়া দাওয়া করে আজই চলে যাবে সবাই। তার আগেই সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিব। ঠিক আছে। সারা সকাল রিমসার একাকীই কেটে গেল। কাশিপকে বেশ কয়েকবার কল দিয়েও পায়নি সে। একটিবারের জন্য কল রিসিভ করেনি কাশিপ। আত্মীয় স্বজন যারা ছিল সবাই সকালের খাবার খাওয়ার পরপরই চলে গিয়েছে। খুব বেশি মানুষ ছিল না। কাশিপের বাবার চেনা পরিচিত 2-3 জন বন্ধু এবং তাদের পরিবার ছিল, সাথে কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষজন। কাশিপের মায়ের পরিবারের কাউকে দেখেনি রিমসা। ছোটোখাটো আয়োজনেই বিয়েটা হয়েছে, তবুও আর কজন থাকলে মন্দ হতো না। রিমসার সমবয়সী তেমন কাউকে চোখে পড়েনি যার সাথে একটু আধটু গল্প করা যেত। বিধায় একা একা বাড়ি ঘুরে দেখা ছাড়া আর বিশেষ কাজ নেই তার। ফুপি মাঝে মধ্যে এসে এটা ওটা জিজ্ঞেস করছে, কিছু লাগবে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, এসবই জানতে চাইছে। তার সাথে তো আর রাজ্যের গল্প করা যায় না। যতই হোক নতুন বউ তো, এত কথা বললে শেষে বাচাল উপাধি পেতে হবে। এসব ভেবে তার সাথেও বিশেষ কথা বলা হয়নি রিমসার। চেনা জানার মধ্যে এক কাশিফ আছে, সেও আবার সকাল থেকে গায়েব। বারান্দায় বসে চায়ের কাপ হাতে এসবই ভাবছে রিমসা। শ্বশুর মশাইকে দেখতে যেতে চেয়েছিল সে, কিন্তু একা একা যেতে সংকোচ বোধ হচ্ছিল। ভেবেছিল কাশিফের সাথে যাবে, কিন্তু সেই বান্দা না তো কল রিসিভ করছে আর না তো মেসেজের উত্তর দিচ্ছে। কি বিরক্তিকর। চায়ের কাপে চুমুক দিয়ে উঠে দাঁড়ায় রিমসা। তখনই ঘরের দরজা আটকানোর শব্দ কানে আসে তার। 1 পা 2 পা করে এগিয়ে এসে কাশিফকে দেখে রিমসা খুশি মনে তাকে ডাকতে গিয়েও থেমে যায়। কাশিফ ঘরে এসেই নিজের পরনে থাকা শার্ট খুলে ফেলেছে। দ্রুত গতিতে ফ্যান চলছে, তবুও সে ঘেমে একাকার। রিমসা কাশিফকে খালি গায়ে দেখে এগিয়ে এসে বলে, ঘরে আর কেউ আছে কিনা এটা তো একটু দেখে নিতে হয় আগে, তাই না? আচমকা রিমসাকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কাশিফ কিঞ্চিত ভ্রুদয় কুঞ্চিত করে প্রশ্ন করে, আপনি বারান্দায় ছিলেন? হ্যাঁ, আর কি করব বলুন? নতুন বউ তো, যখন তখন তো আর বাড়ি থেকে বের হতে পারি না। আপনাকে তো ফর্মালিটি করতে কে বলেছে? এটুকু জ্ঞান তো আমার আছে, তাই না? কারোর তো বলার প্রয়োজন নেই। কাশিফকে কিছু বলতে না দিয়ে রিমসা পুনরায় বলে ওঠে, সকালে কথায় বেরিয়েছিলেন, কাজ ছিল একটু। বলে যেতে পারতেন। আপনি কি নিজেকে আমার বউ ভাবছেন? আমাদের বিয়ে হয়েছে সত্য, তবে এই বিয়ে তো আমরা কেউ মন থেকে মানি না, তাই সত্যিকারের বউয়ের মতো আচরণ না করলেও চলবে আপনার। অদ্ভুত লোক তো আপনি। সামান্য একটা প্রশ্ন করলাম, উত্তর দিতে ইচ্ছে না করলে উত্তর দেবেন না, কিন্তু এভাবে কথা শোনানোর কি আছে? এটুকু কথা বলেই যদি আপনার মনে হয় আমি আপনার সত্যিকারের বউ হওয়ার চেষ্টা করছি, তাহলে তো সমস্যা। অতি বুঝতার মানুষের সাথে চলা ভীষণ মুশকিল, জানেন তো। তর্কে যেতে চাইছি না। মেয়ে মানুষের সাথে তর্ক করতে গিয়ে নিজের আয়ু কমাতে চায় না। যুক্তিতে না পারলে মানুষ এভাবেই কথা বলে। যাই হোক, একজন মেয়ের সামনে এভাবে উন্মুক্ত শরীরে দাঁড়িয়ে থাকতে লজ্জা করছে না আপনার? আমি কি মেয়ে মানুষ যে লজ্জা পাবো? তাছাড়া আমার উন্মুক্ত শরীর তো আমি আপনাকে দেখাতে চাইনি। আপনি নিজে থেকে আমাকে দেখেছেন, সুতরাং লজ্জা পেলে আপনার পাওয়া উচিত, আমার নয়। কথাটা বলে কাশিফ ওয়াশরুমে চলে যায়। রিমসা চোখ বন্ধ করে বিরক্তির স্বরে বলে ওঠে, জন্মের সময় মনে হয় কেউ আপনার মুখে মধু দেয়নি। সারাক্ষণ করলার মতো তিতো কথা বের হয় মুখ দিয়ে। একটুও ভালো করে কথা বলতে পারে না, অসভ্য ছেলে কোথাকার। ওয়াশরুম থেকে বেরিয়ে কাশিফ রিমসাকে উদ্দেশ্য করে বলে, তৈরি হয়ে নিন, আমরা বের হব। রিমসা ফোনে গান শুনছিল। কাশিফের কথায় খানিকটা বিরক্ত হয়েই প্রশ্ন করে, এই সন্ধ্যাবেলা কোথায় যাব? বাবার কাছে যাব। ও, এতক্ষণে বাবার কথা মনে পড়লো আপনার? আমার বাবাকে নিশ্চয়ই আমার চেয়ে আপনি বেশি ভালোবাসেন না, তাই এই বিষয়ে খোঁচা না দিয়ে কথা বললেই বেশি খুশি হব। খোঁচা দিলাম কোথায়? আপনার দেখি বরাবরই 2 লাইন বেশি বোঝার স্বভাব। আপনি যাবেন? না গেলে বসে থাকুন, আমি একা চলে যাচ্ছি।
কথাটা বলে কাশিফ ঘর থেকে বেরোতে যাবে এমন সময় রিমসা দৌড়ে তার সামনে এসে বলে, এই না না না, হ্যাঁ আমি যাবো তো। আপনি কথায় কথায় এত রাগ করেন কেন বলুন তো? কোথায় আমি নিজের বাড়ি, নিজের ঘর, নিজের পরিবার, নিজের চেনা সব কিছু ছেড়ে অচেনা এক জায়গায় এসেছি, সেজন্য আপনি আমাকে একটু সাপোর্ট দেবেন, নতুন সব কিছুর সাথে মানিয়ে নিতে সাহায্য করবেন, তা না করে সারাক্ষণ শুধু রাগ করে কথা বলছেন। এমন কেন আপনি? কাশিফ সাধারণ ভঙ্গিতে উত্তর দেয়। আমি এমনই। তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসুন, আমি গাড়িতে অপেক্ষা করছি। কাশিফ নিচে চলে গেলে রিমসা একা একাই নিজেকে বলে, এত কিছু বলে লাভ নেই, অযথা সময় নষ্ট হবে। তার চেয়ে বরং আমি আমার মতো থাকি, সেটাই ভালো। সন্ধ্যা ৭টা। কাশিফ আর রিমসা হাসপাতালে এসেছে মিস্টার তৌহিদ মির্জা তথা কাশিফের বাবার সাথে দেখা করতে। রিমসা তার বাবার কাছে শুনেছে তৌহিদ মির্জা ভীষণ ভালো মনের মানুষ, কাশিফকে যথেষ্ট শাসনে রেখে বড় করেছে। একদিকে ব্যবসা সামলিয়েছে, অন্যদিকে নিজের ছেলেকে একা হাতে বড় করেছে। সব কিছু সামলিয়েও মানুষটা ক্লান্ত হয়নি। কিন্তু গত 2 মাস আগে হঠাৎ করেই তিনি স্ট্রোক করেন। তারপর থেকে হাসপাতালেই যেন হয়ে গেছে তার একমাত্র সঙ্গী। তৌহিদ মির্জাকে যে ক্যাবিনে রাখা হয়েছে বর্তমানে সেখানেই অবস্থান করছে কাশিফ এবং রিমসা। কাশিফ বাবার পাশে বসে শান্ত গলায় বলে, কেমন আছো বাবা? তোমাকে এইভাবে দেখতে আর ভালো লাগছে না আমার। দ্রুত সুস্থ হয়ে যাও প্লিজ। তোমার কথা মতো তোমার পছন্দ করা মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেছে। এটাই তো তোমার শেষ ইচ্ছা ছিল। আমি তোমার ইচ্ছে পূরণ করেছি বাবা, এবার তো সুস্থ হয়ে যাও। কাশিফ কথা বলছে ঠিকই, কিন্তু তার চাহনি স্বাভাবিক। চোখের মাধ্যমে তার মনের ব্যথা প্রকাশ পেলেও চেহারায় কঠিন ভাব ধরে রেখেছে সে, যেন হাজার কষ্টেও তার ভেঙে পড়া বারণ। দীর্ঘক্ষণ যাবৎ কাশিফ নিজের বাবার কাছে একা বসে আছে। বুদ্ধি হওয়ার বয়স থেকেই বাবা তার একমাত্র বন্ধু বলা যায়। ছোট থেকেই কাশিফ কম কথা বলে, সারাক্ষণ বইয়ের মাঝে ডুবে থাকতো সে। পড়াশোনার বাইরে বিশেষ কোনো দিকে মন ছিল না তার। মা ছাড়া বড় হওয়া সন্তানেরা খুব ভালো করে জানে মায়ের সঙ্গ ছাড়া বেড়ে ওঠা কতটা কষ্টকর। তবুও এসবে পাত্তা না দিয়ে নিজের মতোই থেকেছে কাশিফ। কষ্ট হলেও তা কাউকে বুঝতে দেয়নি। আজও তার অন্যথা হয়নি। কাশিফ কেবিন থেকে বেরিয়ে রিমসাকে বলে, বাবার সাথে দেখা করে আসুন, এরপর বেরোতে হবে আমাদের। আপনিও চলুন আমার সাথে। কথাটা বলে রিমসা কেবিনের দিকে পা বাড়ায়। বেডের উপর শুয়ে থাকা মানুষটা কেবল সব অনুভব করতে পারে, মুখ ফুটে কিছু বলতে পারে না। রিমসা কাশিফের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, আঙ্কেলের এই অবস্থা হলে কিভাবে? বাবা সুস্থ ছিল 3 মাস আগেও, হঠাৎ কী যে হলো বুঝতে পারেনি। একদিন বাবা নিজের ঘরে শুয়েছিল। রাতে খাবার খেতে ডাকার জন্য ফুপি বাবাকে ডাকতে গেলে দেখে বাবার নিথর শুয়ে আছে। অনেক টাকাটাকির পরেও বাবা সাড়া দেয়নি। এসব দেখে আমি দ্রুত বাবাকে হসপিটালে নিয়ে আসি। এরপর ডাক্তার জানায় বাবা ব্রেন স্ট্রোক করেছে। তারপর থেকে না তো সেভাবে নড়াচড়া করতে পারে আর না তো কথা বলতে পারে, তবে সবার কথা শুনতে পায়। রিমসা কৌতূহল বশত প্রশ্ন করে, আঙ্কেল যে আমাকে পছন্দ করে রেখেছিলেন আপনার বউ হিসেবে, এটা আপনি জানলেন কিভাবে? আমাকে ফুপি জানিয়েছিল। এসব বিষয় নাকি বাবা ফুপির সাথে বেশ কয়েকবার আলোচনা করেছে। ডাক্তার বলল বাবার হাতে বেশি সময় নেই, তাই তার ইচ্ছেগুলো যেন আমরা পূরণ করি। বেশি সময় নেই মানে? কাশিফের কণ্ঠ ভারী হয়ে আছে। খানিকটা থেমে বলে, বাবার সেরে ওঠার সম্ভাবনা খুবই কম। কাশিফের সাথে কথা বলা অবস্থায় রিমসা খেয়াল করে কাশিফের বাবা তার দিকে তাকিয়ে আছে, চোখের ইশারায় কিছু বলতে চাইছে তাকে। রিমসা তার পাশে বসে তার হাতের উপর হাত রেখে বলে, আমি জানি না আপনি আমাকে কি বলতে চাইছেন, তবে আমি জানতে চাই আঙ্কেল, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন প্লিজ। আপনার ছেলে আপনাকে অনেক মিস করছে। উনি তো কখনো মুখ ফুটে কিছু বলে না, সব সময় গম্ভীর একটা ভাব নিয়ে থাকে। এই ছেলেকে আপনি ছাড়া আর কে সামলাবে বলুন তো? আপনাকে সুস্থ হতেই হবে, অন্তত আপনার ছেলের জন্য হলেও আপনাকে সেরে উঠতেই হবে আঙ্কেল। রিমসার কথা শুনে তৌহিদ মির্জার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রিমসা অবাক হয়ে ভাবে সে কাঁদছে কেন। রিমসা আলতো হাতে তার চোখের পানি মুছে দিয়ে বলে, আপনার কষ্ট হচ্ছে তাই না? আপনি হয়তো কথা বলতে চাইছেন কিন্তু কথা বলতে পারছেন না। আচ্ছা, আপনি কি আমাকে কিছু বলতে চান?
তৌহিদ মির্জা কিছু না বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিমশার দিকে। তার চোখের দিকে তাকিয়ে রিমশা বোঝার চেষ্টা করে কী বলতে চাইছেন তিনি। কিন্তু এভাবে কি অচেনা কারোর মনের কথা পড়া যায়? যায় না তো। বেশ খানিকটা সময় শ্বশুর মশাইয়ের সাথে কাটিয়ে বিদায় বেলায় রিমশা বলে, আমি আপনার চোখের ভাষা পড়তে ব্যর্থ হয়েছি, তার জন্য আমার খারাপ লাগছে। কিন্তু আমার বিশ্বাস আপনি খুব দ্রুত সুস্থ হয়ে আমার সাথে অনেক গল্প করবেন। আজ যা বলতে পারলেন না, শীঘ্রই আমাকে তা বলতে পারবেন। আমরা সবাই আপনার সুস্থ হওয়ার অপেক্ষায় আছি আঙ্কেল। আজকে আসি, কাল আবার দেখা করতে আসবো, কেমন? অনেক কথা হয়েছে, এবার চলুন তো। যাচ্ছি তো। রিমশা কেবিন থেকে বের হওয়ার সময় খেয়াল করে কাশিফ তার বাবার হাতে চুমু খেয়ে বাবাকে জড়িয়ে ধরে কী সব যেন বিড়বিড় করে বলে। রিমশা সেসব শুনতে পায় না। বাবা আর ছেলেকে রেখে সে বেরিয়ে যায়। মিনিট 5 পর কেবিন থেকে বের হয়ে কাশিফ রিমশাকে উদ্দেশ্য করে বলে, চলুন যাওয়া যাক এবার। চলুন। সারা রাস্তায় কাশিফ আর কোনো কথা বলেনি রিমশার সাথে। চুপচাপ মন দিয়ে গাড়ি চালিয়েছে কেবল। রিমশাও আর কোনো কথা বলেনি, বিরক্ত করেনি তাকে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়ে দুজন। আলাদা ঘরে ঘুমায়নি আজ তারা দুজন। রিমশার বুদ্ধিতে খাটের মাঝে বর্ডার দিয়ে ঘুমিয়েছে তারা। মাঝ রাতে কাশিফের চিৎকার আর কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় রিমশার। কাশিফকে হাতে মুখ দিয়ে কাঁদতে দেখে সে বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন আপনি? কাশিফ কোনো জবাব দেয় না। রিমশা কাশিফের কাঁধে হাত রেখে পুনরায় জিজ্ঞেস করে। কি হয়েছে? কাশিফ রিমশার দিকে তাকিয়ে ভাঙা স্বরে বলে, বাবা। বাবা? বাবার কিছু হয়েছে? বাবা নেই। কথাটা শুনে চমকে উঠে রিমশা। যে মানুষটার সাথে কয়েক ঘন্টা আগেই সে দেখা করে এলো, কত কথা বলে এলো, দৃঢ় বিশ্বাস নিয়ে বাড়ি ফিরল, যে মানুষটা সুস্থ হয়ে ঘরে ফিরবে শীঘ্রই, সেই মানুষটা আর নেই। এটা মানতে তারই এত কষ্ট হচ্ছে, বিশ্বাস করতে চাইছে না মন। সেখানে কাশিফের মনের ভেতর কী ঝড় বইছে তা ভেবেই আটকে উঠে রিমশা। কাশিফের কাঁধে হাত রেখে কাপা গলায় বলে, শান্ত হন প্লিজ। কাশিফ যেন রিমশার কথা শুনতেই পায় না। আপন মনে বাচ্চাদের মতো ফুঁফিয়ে কেঁদে উঠে সে। এই প্রথম মানুষটাকে এভাবে ভেঙে পড়তে দেখল সে। তার সব কথা গুলিয়ে আসছে। বাবার সামান্য কিছু হলেও অস্থির হয়ে যায় রিমশা। সেখানে বাবার মৃত্যুর খবর কিভাবে মেনে নেবে কাশিফ? বাবা তো তার দুনিয়া ছিল। এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পায় না রিমশা। কেবল দু হাতে আঁকড়ে নেয় কাশিফকে। 2 দিন আগেও যে বাড়ি বিয়ের সাজে সেজে উঠেছিল, সেই বাড়িতে এখন শোকের ছায়া নেমে এসেছে। তৌহিদ মির্জাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। কাশিফের ফুফি তমা মির্জা ভাইয়ের এই চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না। কাঁদতে কাঁদতে এক প্রকার বেহুশ হওয়ার উপক্রম হয়েছে তার। রিমশার বাবার বাড়ি থেকেও সবাই এসেছে। সবাই একদিকে থাকলেও কাশিফ চুপচাপ ঘরে বসে আছে। মেঝের উপর বসে এক ধ্যানে মেঝের দিকে তাকিয়ে আছে সে। রিমশা হাতে একটা খাবারের থালা নিয়ে ঘরে এসে কাশিফের এমন মুমূর্ষু অবস্থা দেখে কথা হারিয়ে ফেলে। খানিকটা এগিয়ে গিয়ে তার পাশে বসে কোমল স্বরে বলে, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু এখন যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে বাবাকে বিদায় দেবেন কিভাবে? অল্প খাবার এনেছি, খেয়ে নিন প্লিজ। কাশিফ কোনো কথা বলে না, যেন সে রিমশার কোনো কথা শুনতেই পায়নি। রিমশা পুনরায় বলে উঠে, শুনছেন? খেয়ে নিন না প্লিজ। চলে যান। এটুকু বলতেই কাশিফের চোখ বেয়ে টুপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রিমশা কি বলবে বুঝে উঠতে পারে না। খানিকটা ইতস্তত করে নিজেই খাবার নিয়ে কাশিফের মুখের সামনে ধরে। কাশিফ চোখ বন্ধ করে কঠোর কণ্ঠে বলে, আমি একা থাকতে চাই, চলে যান আপনি। রিমশা বুঝে যায় এই ছেলের সাথে কথা বলে এখন কোনো লাভ নেই। খাবার তো খাবেই না, উল্টো রাগ করে শরীর আরও খারাপ করবে। তার থেকে ভালো এখন সরে যাওয়া। এটা ভেবে রিমশা হতাশ হয়ে চলে যায় ঘর থেকে। কাশিফ অনেকক্ষণ যাবৎ একই জায়গায় একইভাবে বসে থাকে। কেমন যেন একটা ঘোরের মাঝে আছে সে। চোখ বেয়ে অনর্গল অশ্রু ঝরছে, কিন্তু তার চেহারায় কাঠিন্যের ছাপ স্পষ্ট। ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে, কিন্তু সে বাহির থেকে একদমই শান্ত।
মানুষটা কতটা কষ্ট পাচ্ছে তা মুখ দেখে বোঝা মুশকিল, ভীষণ মুশকিল। দুপুর গড়িয়ে গেল। বাদ আছর তৌহিদ মির্জার জানাজা সম্পন্ন হবে। তাই কয়েকজন কাশিফের কাছে এসে তাকে তৈরি করে দেয়। এরা সব কাশিফের বন্ধু। ছোটবেলা থেকে যেহেতু বন্ধুকে চেনে, তাই প্রত্যেকে বেশ ভালোভাবেই ছেলেটার ভেতরের অবস্থা আন্দাজ করতে পারে। দুজন তাকে ধরে বাইরে আনে। বাবার সামনে আসতেই কাশিফ হাঁটু গেড়ে বসে পড়ে। একজন তৌহিদ মির্জার মুখের উপর থেকে কাপড় সরিয়ে দিলে বাবার দিকে তাকে হু 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 করে কেঁদে উঠে সে। কান্না জড়িত কণ্ঠে থেমে থেমে বলে, আমাকে মাঝপথ একা ফেলে কেন চলে গেলে বাবা? ছোটবেলা থেকে তুমি তো আমার বাবা, তুমি আমার মা। তুমি ছাড়া তোমার চারপাশে অন্ধকার। এখন আমি কিভাবে থাকবো তোমার ছাড়া? আমাকে কে সবসময় সঠিক পথ দেখাবে? কে বলবে কাশিফ এটা তোমার জন্য ভালো হবে, ওটা তোমার জন্য ভালো হবে? তোমার তো এইভাবে আমাকে ফেলে চলে যাওয়ার কথা ছিল না বাবা। মা ছাড়া থাকতে পেরেছে কারণ আমার তোমার মতো একজন বাবা ছিল, কিন্তু বাবা ছাড়া কিভাবে থাকবো? বিশ্বাস করো বাবা, তোমাকে ছাড়া আমি ভীষণ অসহায়। আমার ভেতরটা শেষ হয়ে যাচ্ছে। তোমাকে কোনো দিন বলা হয়নি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি বাবা, ভীষণ ভালোবাসি। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে কাশিফ। রিমসা পাশেই দাঁড়িয়েছিল। কাশিফকে এভাবে কাঁদতে দেখে কাশিফের পাশে বসে তার কাঁধে হাত রেখে অসহায় কণ্ঠে বলে, আপনি এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে বলুন তো? আপনার ফুপির কথাটা একবার ভাবুন। তার তো এই দুনিয়ায় আপনি ছাড়া আর কেউ রইল না। তার কথা আপনি না ভাবলে আর কে ভাববে? ফুপির কাছে তো এখন আপনিই সব, তাই না? আমরা কেউ চিরকাল বাঁচতে এই পৃথিবীতে আসিনি। আমাদের প্রত্যেকেরই একদিন চলে যেতে হবে। এই কঠিন সত্যিটা তো এবার মানতে হবে আপনাকে। উঠুন, উঠে বাবাকে নিয়ে যান। আল্লাহর কাছে দোয়া করুন যেন বাবাকে তিনি জান্নাতুল ফেরদৌস দান করেন। এই মুহূর্তে দোয়া ছাড়া আর কিছুই পৌঁছবে না বাবার কাছে। কাশিফ চোখ মুছে উঠে দাঁড়ায়। কয়েকজন এগিয়ে আসে খাটিয়া ধরার জন্য। রিমসার বাবাও এসেছে। কাশিফ যখন খাটিয়া ধরে কাঁধে নিল, তখন এক মুহূর্তের জন্য তার মনে হলো পৃথিবীর সবচেয়ে ভারী বস্তুটা তার কাঁধে আজ। এই পৃথিবীতে যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আজ সেই মানুষটাকেই চিরকালের জন্য ওই ছোট্ট অন্ধকার ঘরে রেখে আসতে হবে। আর কখনো বাবাকে বাবা বলে ডাকা হবে না। খাবার টেবিলে একসাথে বসে খাবার খাওয়া হবে না। বিকেলে একসাথে বসে চায়ের আড্ডা দেওয়া হবে না। কেউ আর কাশিফকে বলবে না, বাবা তুমি বড় হয়েছ, এবার বিয়ে করে নাও। নাতি নাতনিদের মুখ না দেখে কিন্তু আমি মরছি না বলে দিলাম। কাশিফের খুব বলতে ইচ্ছে করছে, নাতি নাতনির মুখ না দেখেই কেন চলে গেলে বাবা? তা আর বলা হলো না। কাকে বলবে? মানুষটাই তো আর নেই। ওদিকের সমস্ত কাজ সেরে যখন বাবাকে কবরে নামানো হচ্ছিল, তখনও কাশিফ নিজেকে সামলাতে পারেনি। কাঁদতে কাঁদতে বসে পড়েছিল মাটিতে। কাশিফের কয়েকজন বন্ধু তাকে সামলে বাকি সব কাজ সম্পূর্ণ করে তাকে নিয়ে বাড়ি ফেরে। বাড়িতে মানুষজন আছে ভালোই, তবে এত মানুষ থাকা সত্ত্বেও বাড়িতে কোনো কথার আওয়াজ নেই। সব শান্ত। তমা মির্জার অবস্থা বিশেষ ভালো না থাকায় তাকে জোর করে কিছু খাবার খাইয়ে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে রিমসা। মানুষটার মুখের দিকে তাকালে মায়া হয় খুব। রিমসার পরিবারের সবাই আজ এই বাড়িতেই থাকবে। বাকিরা একটু পরপরই বেরিয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে এলো। আর কতক্ষণই বা থাকবে? রিমসা একা কি করবে কিছুই বুঝতে পারছে না। রিমসার মা তার কাছে এসে বলে, তুমি কাশিফের কাছে যাও, আমি আর তোমার বড় আপু মিলে রান্না করে নিচ্ছি। সবার তো খেতে হবে, সারাদিন তেমন কিছুই খাওয়া হয়নি কারোর। রিমসা ছোট্ট করে উত্তর দেয়। আচ্ছা। অতপর গুটি গুটি পায়ে ঘরে গিয়ে দেখে কাশিফ বাবার ছবি নিয়ে বসে আছে। এখন তার কাছে যাবে না কি যাবে না, এই দ্বিধাদ্বন্দ্বে থাকতে থাকতে অবশেষে চলেই যায় তার কাছে। সম্পূর্ণ ঘর অন্ধকার। সিলিং ফ্যানের ঘোড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। রিমসা কাশিফের পাশে বসে কোমল স্বরে বলে, সারাদিন কিছু খাননি, ভীষণ বিধ্বস্ত লাগছে আপনাকে। চোখ মুখে পানি দিয়ে আসুন একটু, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি।
কাশিফ এক পলক রিমসার দিকে তাকিয়ে আচমকা রিমসাকে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় রিমসা থ হয়ে যায়। চোখগুলো আপনা আপনি বড় হয়ে যায় তার। কাঁধে তরল পদার্থ অনুভব হতেই রিমসার হাত দুটো আপনা আপনি কাশিফের পিঠে চলে যায়। রিমসা থেমে থেমে বলে ওঠে, শান্ত হন প্লিজ। আমি জানি আপনার অনেক খারাপ লাগছে, কিন্তু কাশিফ, আপনার তো এভাবে ভেঙে পড়লে চলবে না। আপনি না অনেক স্ট্রং। কাশিফ রিমসাকে জড়িয়ে ধরে আছে এটা বোঝার সাথে সাথে সরে যায়। অতঃপর নত কণ্ঠে বলে। সরি। রিমসা হালকা হাসার চেষ্টা করে বলে, ব্যাপার না। আমি একটু একা থাকতে চাই, আপনি চলে যান হুম, অনেক একা থেকেছেন, আর একা থাকা যাবে না। প্লিজ। শুনবো না আর কোনো কথা। আপনাকে অনেক ক্লান্ত লাগছে, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবেন। আমি খাবার আনছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। কথাটা বলে রিমসা খাবার আনতে চলে যায়। কিন্তু খাবার আনার পরেও কাশিফকে একইভাবে বসে থাকতে দেখে খানিকটা ঝাড়ি দেওয়ার স্বরেই রিমসা বলে ওঠে, আপনি কথা শুনবেন না, তাই না? ঘরে পিনপতন নীরবতা পালন চলছে। অপর পাশ থেকে কোনো জবাব না পেয়ে রিমসা খাবারের থালা থেকে একটা রুটি থেকে কিছু অংশ ছিঁড়ে তরকারি দিয়ে মাখিয়ে কাশিফের মুখের সামনে ধরে। হাঁ করুন। খাবো না আমি, নিয়ে যান এসব। রিমসা বুঝে যায় এই ছেলে এভাবে কথা শুনবে না, তাই বিরক্ত হয়ে কাশিফের মুখে এক হাত দিয়ে ধরে আরেক হাতে খাবার খাইয়ে দেয়। কাশিফ কিছু বলবে তার আগে রিমসা বলে, কথা পরে বলবেন, আগে খেয়ে নিন। খাওয়ার সময় কথা বলতে হয় না। কাশিফ না পেরে খাবার চিবাতে শুরু করে। ছোটবেলায় খাওয়া নিয়ে বায়না করলে এভাবে বাবা খাইয়ে দিত। সে কথা মনে হতেই চোখ থেকে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার। কাঁদতে কাঁদতে সাগর বানিয়ে ফেলবেন নাকি? মশকরা করছেন আপনি আমার সাথে? এখন এসবের সময় নাকি? বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নিন তো। এত এত কথা বলে একটা রুটি পুরোটা খাওয়াতে পারলেও আরেকটা রুটির অর্ধেক অংশ অব্দিই খাওয়াতে পারে রিমসা। এটুকু যে খেয়েছে এই অনেক। টেবিলে পানি আছে, আপনি পানি খেয়ে শুয়ে পড়ুন। আমি এসব রেখে একটু কিছু খেয়ে আসি। বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যেই চলে আসব। এর মাঝে ভালো ছেলের মতো শুয়ে পড়বেন, কেমন? কাশিফ পাল্টা কোনো জবাব দেয় না। রিমসা বিড়বিড়িয়ে বলে, ছেলের কথার অনেক দাম রে ভাই। নিচের সবাই খেতে বসেছে। কাশিফের ফুফিকে খাইয়ে দিয়ে এসেছে রিমসার মা। সবার সাথে বসে রিমসাও খেয়ে নেয়। যদিও খাবার খেতে ইচ্ছে করছে না, কিন্তু রাতেও কিছু না খেলে পরদিন আর বিছানা থেকে উঠতে পারবে না সে। ছোটবেলা থেকেই বেশিক্ষণ না খেয়ে থাকলে রিমসার অনেক সমস্যা হয়, তাই খাওয়ার ইচ্ছা না থাকলেও জোর করেই খেতে হয় তাকে। খাওয়ার পর রিমসাকে কোনো কাজ করতে দেয় না তার মা। এ সময় তার কাশিফের পাশে থাকা বেশি জরুরি, তাই উপরে পাঠিয়ে দেয় রিমসাকে। উপরে এসে কাশিফকে ঘুমাতে দেখে রিমসা একটু খুশি হয়। যাক, ছেলে কথা শুনেছে। কথাটা ভেবে মুচকি হেসে কাশিফের পাশে শোয়া হয়ে বসে মাথায় হাত বুলিয়ে দেয় রিমসা। বয়সে বছর 6 বড় ছেলেটাকে বাইরে থেকে গম্ভীর আর রাগী মনে হলেও তাকে দেখতে মন্দ লাগে না রিমসার। ফর্সা চেহারা, গালে খোঁচে খোঁচা দাড়ি, কালচে খয়েরি ঠোঁট জোড়া তার সৌন্দর্য বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। ছেলেদের এত ঘন ভ্রু আর চোখের পাপড়ি কেন থাকতে হবে, এটাই বোঝে না রিমসা। সাথে আবার সিল্কি চুল। কাশিফকে আগে কখনো এত মনোযোগ দিয়ে না দেখলেও আজ সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করছে রিমসা। কাশিফের এমন সিল্কি চুল দেখে হিংসা হয় তার। বেচারি, চুলের এত যত্ন করার সত্ত্বেও চুলগুলো তাকে ছেড়ে যেতে চাই শুধু। সাথে রাফনেস তো আছেই। মেয়েদের অর্ধেক সৌন্দর্য তাদের চুল আর চোখে, বাকি অর্ধেক সৌন্দর্য হাসিতে। রিমসার কাছে তো তাই মনে হয়। বাকি দুটো বিষয়ে প্রশংসা পেলেও চুল নিয়ে তার মন খারাপের শেষ নেই। এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বালিশে মাথা গুজে রিমসা নিজেও ঘুমের দেশে পাড়ি জমায়। ভোর 4:30টার দিকে ঘুম ভেঙে যায় রিমসার। চোখ মেলে পাশে তাকিয়ে রিমসা কাশিফকে না দেখে তড়িঘড়ি করে উঠে বসে। ঘরে তো নেই। ওয়াশরুম আর ব্যালকনিতে খুঁজিও কাশিফকে দেখতে পায় না রিমসা। নিচে নেমে বাগানে গিয়েও তাকে খুঁজে পায় না রিমসা। কিছু একটা ভেবে মাথায় কাপড় দিয়ে গুটি গুটি পায়ে রিমসা তার শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে গিয়ে হাজির হয়। যা ভেবেছিল তাই। কাশিফ ফজরের নামাজ আদায় করে সোজা কবরস্থানে চলে এসেছে। বাবার কবরের সামনে দাঁড়িয়ে আছে সে। রিমসা কোনো শব্দ না করে নিঃশব্দে কাশিফের পাশে এসে দাঁড়ায়। কাশিফ কারোর উপস্থিতি টের পেয়ে পাশে তাকিয়ে রিমসাকে দেখে প্রশ্ন করে, দেখতেই তো পাচ্ছেন আপনার পাশে দাঁড়িয়ে আছি। তা তো দেখতেই পাচ্ছে, কিন্তু আপনি এখন এখানে কেন এসেছেন? কেন?
আমার এখানে আসা বারণ নাকি? সেটা একবার বলেছি আমি? আমার ইচ্ছে হচ্ছে তাই এসেছি, আর কিছু? রিমশা রেহেন উত্তরে কাশিফ আর কিছু বলে না, চুপচাপ চলে যায় ওখান থেকে। আরে আজব লোক তো আপনি, আমাকে এখানে একা রেখে চলে যাচ্ছেন কেন? এটা আমার ইচ্ছা। আরে দাঁড়ান দাঁড়ান, আমিও যাবো তো আপনার সাথে। সময় কত দ্রুত চলে যায়, সময় কখনো আমাদের জন্য অপেক্ষা করে না। এই যে দেখতে দেখতে রিমশা আর কাশিফের বিয়ের 4 মাস পেরিয়ে গেল। রিমশা আর কাশিফ এখন ঢাকায় থাকে। ঢাকায় আসার দিন রিমশা কাশিফকে বলেছিল, ফুপিকে এখানে একা রেখে যাচ্ছি, ফুপিকে নিয়ে গেলে হয় না? কাশিফ তখন উত্তরে জানিয়েছিল, ফুপি এই বাড়ি ছেড়ে কখনোই যাবে না। আর তাছাড়া ফুপির একা থাকার অভ্যাস আছে, নিজেকে নিজের মতো করে ভালোবাসতে চান এসে। এই বয়সে এসেও ফুপিকে কখনো কোনো কিছুতে হাত ছেড়ে দিতে বা ভেঙে পড়তে দেখিনি আমি। আপনার চিন্তা করতে হবে না এত। আমরা প্রতি মাসে 1-2 বার করে আসবে এখানে, সমস্যা নেই। কাশিফের কথা শুনে রিমশা আর কিছু বলেনি। আচ্ছা ফুপি, কাশিফের মা কোথায়? ওনাকে নিয়ে কিছু জিজ্ঞেস করলেই কাশিফ কেমন যেন চুপ হয়ে যায়, এর কারণ কি? সেদিন রিমশা যা শুনেছিল তারপর কাশিফের এমন ব্যবহার নিয়ে তার বিশেষ রাগ অভিমান অভিযোগ নেই, কারণ সেদিন ফুফি তাকে বলেছিল, কাশিফের যখন 4 বছর বয়স তখন ওর মা চলে যায় অন্য একজনের হাত ধরে। চলে যাওয়ার মাসখানেকের মধ্যেই ভাইয়াকে ভাবি ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়। ভাইয়া অনেকবার ভাবিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, বলেছিল অন্তত আমাদের ছেলের জন্য হলেও ফিরে এসো, ওর তোমাকে ভীষণ প্রয়োজন। ভাবি কথা শোনেনি, সে নিজের জীবন উপভোগ করতে চেয়েছিল, তাই তার নিজের ছেলের কথাও মনে ছিল না সেই সময়। একদিকে ভাবি চলে গেল, অন্যদিকে বছর 2-এর মাঝে আমারও ডিভোর্স হয়ে গেল, কারণ আমি কোনোদিনও মা হতে পারবো না। এটা জানার পর আমার 7 বছরের সংসার মুহূর্তের মাঝেই ভেঙে দেয় আমার স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন। ডিভোর্সের পর আমি ভাইয়ার কাছে এসে উঠি, তারপর কাশিফকে নিজের ছেলের মতো করে মানুষ করি। ছোট থেকেই কাশিফ অনেক চুপচাপ, প্রায় সময়ই মায়ের জন্য কাঁদত। বড় হওয়ার সাথে সাথে মায়ের বিষয়ে সব কিছু জেনে তীব্র ঘৃণার জন্ম হয় ওর মনে। তারপর থেকে মায়ের কথা আর সহ্য করতে পারে না ছেলেটা। এই কারণে কাশিফও বিয়ে করতে চায়নি, মেয়েদের থেকে বরাবরই দূরে থেকেছেও। সব মেয়ে যে ওর মায়ের মতো না এটা ওকে কে বোঝাবে? আমরা তো বোঝাতে পারিনি মা, দেখো তুমি বোঝাতে পারো কি না। কথাগুলো শোনার পর রিমশা আর কিছু বলতে পারেনি। সে নিজের মতো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে কাশিফের মন জয় করার, কিন্তু ফোনের রিংটোনে ঘোর কাটে রিমশার। কল রিসিভ করতেই উপাস থেকে একজন বলে ওঠে, কিরে, বিয়ের পর বান্ধবীদের ভুলে যাওয়া কোন নিয়ম? ঐশীর কথা শুনে রিমশা মুচকি হেসে বলে, ভুলে গেছি কে বললো? তোকে কখনো ভুলতে পারি আমি? সে তো দেখতেই পাচ্ছি, গত 4 মাসে একবারও কল করে খোঁজ নিসনি, ব্যাপার কি তোর? ইদানিং কোনো কিছুই ভালো লাগে না রে। কেন, জিজুর সাথে কিছু হয়েছে? সে তো আমার দিকে ফিরেও তাকায় না ভাই। কেন, কোনো সমস্যা হয়েছে? ওনার চোখে সব মেয়েরাই খারাপ। ওনার ধারণা মেয়েরা সত্যিকারের ভালোবাসতেই পারে না। একই ধারণা তো তোরও, ছেলেরা কখনো একটা নিতে আসক্ত হতে পারে না। এটা ভেবেই তো প্রেম ভালোবাসা থেকে সবসময় দূরে ছিলি তুই, কিন্তু তুই বিয়ে সংসার নিয়ে সিরিয়াস হলি কীভাবে? আমি তো চারপাশে এত এত বিচ্ছেদ দেখে ভালোবাসতে ভয় পেতাম, কিন্তু কাশিফ সত্যি আলাদা। এতদিনে একটু তো বুঝেছি যে সে একবার হাত ধরলে সেই হাত মাঝপথে ছেড়ে দেবে না। সত্যি বলতে এই 4 মাসে একটু একটু করে আমি ওর প্রতি আসক্ত হয়ে গেছি ভাই। বিয়ে পবিত্র বন্ধন, তাই হয়তো তোর চিন্তাভাবনা বদলেছে। একটু সময় নে, জিজুরও চিন্তাভাবনা বদলাবে। সেই আশাতেই আছি। তবে আমি এখনও মানতে পারছি না যে তুই কারোর প্রতি আসক্ত। মানে এত চেষ্টা করেও যে মেয়ের মনে কোনো ছেলে প্রেমের বীজ বপন করতে পারেনি, সেই মেয়ে এখন প্রেমের সাগরে ভাসছে। ভাবা যায় এসব? মেয়েরা তাদের জীবনসঙ্গীর কাছ থেকে ভালোবাসার চেয়ে বেশি সম্মান চায়, বিশ্বাস চায়, ভরসার হাত চায়। যে সম্পর্কে বিশ্বাস, ভরসা, সম্মান সব কিছু আছে, সেই সম্পর্ক থেকে বেরিয়ে চাই কিভাবে বল? আর আমার বিশ্বাস আজ হোক বা কাল কাশিপও বুঝতে পারবে এই কথাগুলো। তোর কথা শুনে ভালো লাগলো। আমি তোর খোঁজ নেওয়ার জন্যই মূলত কল দিয়েছিলাম। আচ্ছা, ভালো থাকিস, আর কখনো কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলিস। আচ্ছা, তুইও ভালো থাকিস। আল্লাহ হাফিজ দোস্ত।
কথা বলা শেষে রিমসা নিজের কাজে মনোযোগ দেয়। এই কয়েকদিনে রান্না বান্নায় বেশ পারদর্শী হয়ে উঠেছে সে। রাতের রান্না শেষ করে রিমসা কাশিফের আসার অপেক্ষা করে। রাত 11টায় বাসায় ফেরে সে। বাসায় ফিরে ফ্রেশ হয়ে কাশিফ রিমসাকে ডেকে বলে, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলুন, কি বলতে চান? বিয়ের আগে আপনি বলেছিলেন আপনার জীবনে কেউ আছে, কিন্তু বিয়ের পর আপনাকে আমি কোনো ছেলের সাথে কখনো ফোন কলেও কথা বলতে দেখিনি। এর কারণ কি? রিমসা খানিকটা সময় নিয়ে বলে, আসলে আমি আপনাকে মিথ্যা বলেছিলাম। আমার জীবনে আপনার আগে কোনো পুরুষ কখনোই আসেনি। আপনার মতো আমারও বিয়ে নিয়ে ভয় কাজ করত। চারপাশে এত বিচ্ছেদ দেখেছি যে আমার বিয়ের ওপর থেকে মনে উঠে গিয়েছিল। বিয়ে আটকানোর জন্যই মূলত এসব বলেছিলাম আমি। রিমসার কথা শুনে কাশিফ ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। তার মানে আপনার কোনো প্রেমিক নেই? না। তাহলে আমাদের ডিভোর্সের কি হবে? কাশিফের এমন প্রশ্নে রিমসা অবাক হয়ে বলে, ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। এত অবাক হচ্ছেন কেন আপনি? কিন্তু আমি তো ডিভোর্স চাই না কাশিফ। মানে? আমরা কি শুরু থেকে সব কিছু শুরু করতে পারি না? দেখুন, যেভাবেই হোক আমাদের বিয়ে তো হয়েছে। তাছাড়া আপনার বাবার শেষ ইচ্ছা ছিল আপনাকে আমার জীবনসঙ্গীর সাথে দেখা। আমরা দুজনেই বিয়ে নিয়ে ভয় পেতাম, কিন্তু সবাই তো এক হয় না, তাই না? নিজেদের একটা সুযোগ তো আমরা দিতেই পারি। এভাবে সব কিছু শুরু হওয়ার আগে শেষ করা কি খুব জরুরি? আমার আপনার প্রতি কোনো ফিলিংস নেই। সত্যি কি তাই? তাহলে আমার আঘাতে আপনি কেন বিচলিত হন? রান্না করার সময় আমার হাত কেটে গেলে কিংবা তেল ছিটকে এলে আপনি কেন দৌড়ে আসেন আমাকে সেভ করতে? আমার জ্বর এলে রাত জেগে কেন আমার সেবা করেন? পিরিয়ডের সময় আমার পেট ব্যথা হোক কিংবা মুড সুইং হোক, সবসময় কেন আমার এত খেয়াল রাখেন? রিমসার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কাশিফ ব্যালকনিতে চলে যায়। রিমসা চুপচাপ খাটের এক কোণে বসে ভাবে। আপনি কি সত্যি আমাকে নিয়ে কিছু অনুভব করেন না? তাহলে আমার কেন বারবার মনে হয় আমার মতো আপনিও বোধহয় আমাকে নিয়ে ভাবেন, আমার কথা চিন্তা করেন। আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি কাশি। এখন আমার কি হবে? অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও কাশিফকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে গিয়ে দাঁড়ায় রিমসা। কাশিফের মুখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, 4 মাস খুব কম সময় নয়। একসাথে 120 দিনের চেয়েও বেশি সময় থাকার পরেও আপনার যদি আমার প্রতি বিন্দু পরিমাণ মায়া না জন্মায়, ভালো লাগা না জন্মায়, তাহলে প্রেম জন্মাবে কিভাবে? আমায় ভালোবাসবেন কিভাবে আপনি? জোর করে অনেক কিছু হয়, কিন্তু জোর করে কখনো ভালোবাসা সম্পর্কের সৃষ্টি হয় না। আমি আপনার ইচ্ছাকে সম্মান করি। আপনার যদি মনে হয় আপনি আমার সাথে থাকতে চান না, তাহলে আমি জোর করে থেকে যাওয়ার চেষ্টাও করব না। মুক্তি যদি হয় আমাদের সম্পর্কের শেষ ঠিকানা, তবে তাই হোক। রিমসা কথাগুলো বলে থেমে গেলেও কাশিফের মুখ থেকে একটা আওয়াজও বের হয় না। সে নীরবে দাঁড়িয়ে আছে কেবল একই জায়গায়। রিমসা কাশিফের এমন ব্যবহারে স্থির হয়ে যায়। তার ব্যথিত মন কেঁদে কেঁদে তাকে বলে, বাসবি না বলেও এমন একজনকে ভালোবেসে ফেললে যে তোর হয়েও হলো না। আজীবন এই সুখ সইতে পারবি তো? রিমসার কাছে এর কোনো জবাব নেই। তার চোখের কোণে অশ্রু জমে। সে ভেবে পায় না তার সাথে এমন কেন হলো। তবে কি এই বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল, নাকি অল্প সময়ে অধিক ভেবে ফেলেছে সে? নিজের ভাবনাকে প্রশ্রয় না দিয়ে আলতো হাতে চোখের পানি মুছে রিমসা কাশিফকে বলে, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিয়েন। আর কিছু বলে না সে। নিঃশব্দে চলে আসে ঘরে। ঘরের আলো নিভিয়ে বিছানার এক কোণে শুয়ে পড়ে। তার চোখে ঘুম নেই। সে বারংবার ভেবে চলেছে, আচ্ছা, 4 মাস কি সত্যি খুব কম সময়? একই বাড়িতে একই ঘরে একই বিছানায় মাসের পর মাস কাটিয়ে দেওয়ার পরেও আমার প্রতি তার কোনো মায়া জন্মালো কেন? তবে কি আমি মায়াবী নই? নাকি ভালোবাসার মতো কেউ নই? সবাই যে বলে আমাকে ভালো না বেসে থাকা যায় না, সবাই কি তবে ভুল বলে? আমি কতগুলো কথা বললাম আজ, অথচ সে নীরব রইল সারাটাক্ষণ। তার নীরবতা কি আমায় চলে যেতে বলেছে তার জীবন থেকে? যদি তাই হয় তাহলে আমি চলে যাব। জোর করে কারোর জীবনে থাকতে চাই না আমি। আমাকে ছাড়া সে ভালো থাকলে তাতেই আমার সুখ। একসাথে থেকে কষ্ট পাওয়ার চেয়ে দূরে গিয়ে সুখে থাকা ভালো। এমন আরও অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমের জগতে পাড়ি জমায় রিমসা। কাশিফ ঘরে ফিরে রিমসাকে ঘুমাতে দেখে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে।
হালকা আলোয় মেয়েটাকে অদ্ভুত সুন্দর লাগছে। এই মেয়েটা সবসময় তার সামনেই থাকে, অথচ কখনো গভীরভাবে তার দিকে তাকায়নি কাশিফ। হয়তো তাকানোর সাহস হয়নি। ধীর পায়ে কাশিফ রিমসার দিকে এগিয়ে যায়। রিমসার সামনে হাঁটু গেড়ে বসে তাকে অপলক নয়নে দেখে সে। ঘুমন্ত মেয়েটাকে দেখে তাকে একবার ছুঁয়ে দেওয়ার ইচ্ছা জাগে কাশিফের মনে। খানিকটা হাত বাড়িয়েও গুটিয়ে নেয় সেই হাত। রিমসার কপালের উপর কিছু চুল উড়ে এসে দোল খাচ্ছে আপন মনে। মেয়েটা বোধহয় কেঁদেছে। চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়তে পড়তে শুকিয়ে গেছে। কোমল ঠোঁট জোড়া লালচে হয়ে আছে। নাকের ডগাও বাদ যায়নি রং পাল্টানো থেকে। মেয়েদের কাতলে বুঝি এত সুন্দর লাগে? কাশিফের আগে এই কথাটা জানা ছিল না। এই মেয়েটাকে না দেখলে হয়তো জানা হতোও না কোনো দিন। ফর্সা গড়নের চেহারায় লালচে ভাবটা ফুটে উঠেছে ভীষণ। এমন মায়া ভরা চেহারার দিকে তাকিয়ে মায়ায় না পড়ে উপায় আছে? কে জানে, মনের অজান্তে কাশিফও হয়তো মন দিয়ে ফেলেছে রিমসাকে, শুধু মুখ ফুটে বলতে পারছে না। আমি আপনাকে ভালোবাসি মায়াকন্যা। আপনার মায়া চলে গিয়েছে অজান্তে। এই 4 মাসে বাবা চলে যাওয়ার পর আপনি আমাকে যেভাবে আগলে রেখেছেন, খেয়াল রেখেছেন, যত্ন করে 3 বেলা মুখে খাবার তুলে দিয়েছেন, আমার মন খারাপের সময় আমার কাছে টেনে সান্ত্বনা দিয়েছেন, এত কিছুর পরও আপনাকে হারাতে দেই কীভাবে আমি? আপনাকে ছাড়া তো আমি একা হয়ে যাব ভীষণ। হয়তো হারিয়ে যাব ব্যস্ত শহরের ভিড়ে। তখন আমায় কী খুঁজবে? আমার যে আপনাকে প্রয়োজন, নিজেকে ভালো রাখার জন্য হলেও ভীষণ প্রয়োজন। মনের কথাগুলো মনেই রয়ে যায়। কথাগুলো আর বলা হয়ে ওঠে না। কাশিফ দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। কাশিফ বাইরে গিয়ে ডাইনিং টেবিলের উপর খাবার ঢেকে রাখা দেখে সেদিকে এগিয়ে যায়। ঢাকনা তুলে সে বুঝতে পারে রিমসা রাতে কিছুই খায়নি। বোধহয় কাশিফের ফেরার অপেক্ষা করছিল, সে ফিরলে একসাথে খাবে বলে। অথচ মান অভিমানের ভিড়ে বেচারি না খেয়েই ঘুমিয়ে পড়েছে। একজনকে অনাহারে রেখে কাশিফের গলা দিয়েও কিছু নামবে না। তাই সব খাবার ফ্রিজে তুলে রেখে সে ফিরে আসে ঘরে। রাত বাড়ে, কাশিফের চোখেও ঘুমের দেখা মেলে। রিমসার দিকে ঘুরেই শুয়ে পড়ে সে। সকালবেলা ঘুম ভেঙে পাশে রিমসাকে না দেখে উঠে বসে কাশিফ। রান্নাঘরে আছে ভেবে বাইরে বের হতেই দেখে রিমসা হাতে একটা ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে। কাশিফ এটা দেখে কোনো কিছু না ভেবে পেছন থেকে রিমসার হাত টেনে ধরে বলে, আমায় একা ফেলে চলে যেতে চান? প্রশ্নটা শুনে থমকে যায় রিমসা। কাঁপা কাঁপা স্বরে থেমে থেমে বলে, আপনি তো আমায় চান না। কাশিফ রিমসার কাছাকাছি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, কে বলেছে আমি আপনাকে চাই না? আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো, আমি কি সত্যি আপনাকে চাই না? রিমসা কাশিফের চোখের দিকে তাকায়। দুজন দুজনের দিকে অপলক চেয়ে থাকে, যেন চোখের পাপড়িও নড়ছে না কারোর। কাশিফ চোখের ইশারায় জিজ্ঞেস করে, চোখের ভাষা বুঝতে পারছেন? রিমসা অশ্রুসিক্ত নয়নে মাথা নাড়িয়ে বলে, হুম। এরপরেও বলবেন আমি আপনাকে চাই না? আপনি সত্যি আমাকে চান? কেন চান? আমাকে তো আপনি ভালোবাসেন না। কাশিফ রিমসাকে নিজের কাছে টেনে এনে বলে। তাই ভালোবাসে না? রিমসা অভিমানী কণ্ঠে জানায়, হুম। প্রমাণ চান? কিসের প্রমাণ? ভালোবাসার প্রমাণ। রিমসা কিছু বলতে না পেরে জিজ্ঞেস করে। কিভাবে প্রমাণ দেবেন? কাশিফ রিমসার অনেকটা কাছে চলে যায়। দুজন দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে বেশ স্পষ্টভাবেই। নিজের ঠোঁট জোড়া রিমসার দিকে এগিয়ে নিয়ে কপালে প্রথমবারের মতো ভালোবাসার স্পর্শ এঁকে দেয় কাশিফ। রিমসা চকিত দৃষ্টিতে তাকায় তার দিকে। যে মানুষটা নিজের চেয়ে বেশি আমার খেয়াল রাখে, তাকে ছেড়ে দেওয়ার মতো বোকামি আমি কিভাবে করতে পারি? আপনি হারিয়ে গেলে যে আমার ভালো থাকার কারণও হারিয়ে যাবে। কাশিফের কথা শুনে রিমসা কাশিফকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলে, কখনো আমাকে ছেড়ে যাবেন না তো? ভালোবাসতে যে আমার বড্ড ভয় হয়। কাশিফ দু হাতে রিমসাকে আগলে নেয়, কোমল কণ্ঠে বলে ওঠে, কখনো ছেড়ে যাব না। সারা জীবন এইভাবেই ধরে রাখবো আপনাকে আমার মাঝে। নভেম্বরের শেষ প্রায়, চারিদিকে শীতের আমেজ বিরাজমান। ভোরের আলো ফুটেছে ঠিকই, সাথে কুয়াশারও দেখা মিলেছে। ভোরের হিম শীতল হাওয়ায় খানিকটা কেঁপে ওঠে রিমসা।
গায়ে কেবল একটা সাদা রঙের ট্রিফিস জড়ানো। রিমসাকে কাঁপতে দেখে কাশিফ নিজের গায়ে জড়ানো শার্ট খুলে রিমসার গায়ে জড়িয়ে দেয়। রিমসা মুচকি হেসে শার্ট আঁকড়ে ধরে নিজের সাথে কোমল কণ্ঠে বলে, বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি এসেছেন পিঠেপুলির উৎসবে, অনুভূতি কেমন স্যার? কাশিফ রিমসার হাত আঁকড়ে ধরে বলে, তোমার সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত আমার জন্য অনেক বেশি স্পেশাল। অনুভূতি মুখে প্রকাশ করে বোঝানো যায়, এটা তো বুঝে নিতে হয়। সব যদি আমিই বুঝে নেব তাহলে তুমি কি বলবে? আমার কিছু বলতে হবে কেন? তুমি আছো তো আমাকে বুঝে নেওয়ার জন্য। রিমসা হেসে উত্তর দেয়, আমাদের বিয়ের প্রায় বছর হতে চলল, আজও তোমাকে নতুন করে চিনছি আমি। প্রতিদিনই নতুন তুমিকে আবিষ্কার করি আমি, আর তারপর আরও গভীরভাবে তোমার প্রেমে পড়ি। শহরের কোনো এক প্রান্তে দাঁড়িয়ে কাশিফ রিমসাকে নিজের কাছে আঁকলে নিয়ে রিমসার গালে দুহাত স্পর্শ করে কণ্ঠে আকুলতা এনে বলে, তুমিই নামে ঝরে যাওয়া পাতার মতন। তুমি ছাড়া আমার অস্তিত্ব কোথায় বলো? জানো, আমি বাবার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। তোমাকে আমার করে পেয়েছে কেবল বাবার জন্যই। বাবা চলে যাওয়ার আগে আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব এমন একজনকে দিয়ে গেছেন, যে আমার আসল আমি গিয়ে চিনতে শিখিয়েছে আমায়, যার জন্য আমি ভালোবাসার মানে বুঝতে শিখেছি। তুমি আমার জীবনে না এলে আমি বোধহয় কখনো ভালোবাসা কি তা জানতেই পারতাম না। রিমসা উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে নেয় কাশিফকে। তার বুকের মাঝে মুখ লুকিয়ে ফিসফিস আওয়াজে বলে, ভালোবাসি স্যার, ভীষণ ভালোবাসি আপনাকে। কাশিফ দৃঢ়ভাবে রিমসাকে জড়িয়ে ধরে ভালোবাসা মিশ্রিত স্বরে বলে ওঠে, ভালোবাসি, নিজের থেকেও বেশি। সময়টা বোধহয় সেখানেই থেমে গেলে ভালো হতো, কিন্তু সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। সকাল হতে হতে রাস্তায় মানুষজনের আনাগোনা বাড়তে শুরু করেছে। কলেজ পড়ুয়া কয়েকজন ছেলেমেয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় কাশিফ আর রিমসাকে এভাবে দেখে কিছুটা জোরেই বলে ওঠে। পারফেক্ট কাপল। কথাটা শুনে রিমসা লজ্জা পেয়ে সরে দাঁড়ায় কাশিফের থেকে। কাশিফ রিমসাকে নিজের পাশে এনে দাঁড় করিয়ে ছেলে মেয়েদের উদ্দেশ্য করে বলে, জীবনে সঠিক মানুষ হলে পারফেক্ট কাপল হওয়া তো চাই, তাই না? আর যাই করো না কেন, ভালোবাসা মানুষ চিনতে কখনো ভুল করো না, তাহলে দেখবে জীবন এমনি সুন্দর। কথাটা শুনে সবাই মুচকি হেসে চলে যায়। যাওয়ার আগে বলে যায়, এভাবেই অটুট থাকুক আপনাদের ভালোবাসা। বেলা বাড়ছে দেখে রিমসা বলে, এখন বাড়ি ফিরে যাই, চলো। বাড়িতে তো ফুপি আছেন, আজ তো উনি চলে যাবেন বলল। এত করে আজকের দিনটা থাকতে বললাম, কিন্তু উনি শুনলেনই না। কাল তো আমরা ফিরবই, তখন একসাথে গেলেই হতো। ফুপি এমনই, কোথাও গেলে দুদিনের বেশি থাকতেই চায় না, বলে বাড়ি ছাড়া নাকি তার ভাল লাগে না। ঠিক যেমন আমার তোমাকে ছাড়া ভালো লাগে না। রিমসার কথা শুনে কাশিফ হেসে বলে, আমরা তো একে অপরের পরিপূরক, তাই কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। এখন চলো যাই। নিজেদের মাঝে কথা বলতে বলতে দুজন পা বাড়ায় সামনের দিকে। হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই দূরে চলে এসেছিল দুজন। বাড়ির সামনে এসে কাশিফ বলে, তুমি ভেতরে যাও, আমি ড্রাইভারকে কল দিয়ে আসতে বলে এখানে। আচ্ছা। বাড়ির ভেতরে ঢুকে মাকে রান্নাঘরে দেখে সেদিকে এগিয়ে যায় রিমসা। পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ আম্মু। কাজ করতে করতে মেয়ের এমন ছেলে মানুষই দেখে মৌ খন্দকার বলেন, ধন্যবাদ কিসের জন্য? আমার জন্য ঠিক মানুষটাকে নির্বাচন করার জন্য। তোমরা আমার জন্য কাসিফকে পছন্দ করেছিলে বলেই দুই প্রান্তে দুজন মানুষ বুঝতে শিখেছে ভালোবাসা কাকে বলে। আমার জীবনটাকে গুছিয়ে দেওয়ার জন্য তোমাকে আর বাবাকে অনেক বেশি ধন্যবাদ। মেয়ের এহেন কথা শুনে মৌ খন্দকার হেসে বলেন, ধুর বোকামি, এর জন্য আবার ধন্যবাদ দিতে হয়? বাবা মা হিসেবে এটা তো আমাদের কর্তব্য। তুমি ভালো আছো, এটাই আমাদের জন্য অনেক। তোমার ভালো থাকার জন্যই তো এত কিছু। তোমাদের দুজনকে এত হাসি খুশি দেখে আমাদেরও ভীষণ ভালো লাগে। সে আর বলতে, আমাদের কাশিফকে যে কখনো এত হাসি খুশি দেখব এটা তো ভাবতেও পারিনি আমরা কেউ। সব কিছু সম্ভব হয়েছে এই মেয়েটার জন্য। তমা মির্জার কথায় রিমসা মাকে ছেড়ে দিয়ে বলে, আপনি কখন উঠলেন ফুপি? সকালের খাবার খেয়ে কি বের হবেন? বিকেলে গেলে হয় না? না মা, সকালেই যাব। বিকেলে বাড়িতে আমার কিছু বান্ধবী আসবে, বহুদিন হলো ওদের সাথে দেখা হয় না। আজ সময় আর সুযোগ হয়েছে, তাই দেখা করতে চাইলো, তাই যেতেই হবে। ও আচ্ছা, তাহলে চলুন।
আপনাকে খাবার বেড়ে দিই আমি। খাওয়া দাওয়া পরে হবে, আগে তুমি আমার কাছে এসো তো। রিমসাকে নিজের কাছে টেনে নিয়ে ফুফি বলেন, আমাদের ছেলেটা তোমার সংস্পর্শে এসে ভালো থাকতে শিখেছে, সারা জীবন ওকে আগলে রেখো মা। ভাইয়া তো ওর এই ভালো থাকা দেখে যেতে পারলো না, কিন্তু আমি তোমাদের একসাথে ভালো থাকতে দেখে এখন নিশ্চিন্ত, এখন আমার মরেও শান্তি। ছিছি ফুপি, এসব কি বলছেন আপনি? আপনাকে তো আরও অনেক বছর বাঁচতে হবে, নাতি নাতনিদের মুখ দেখতে হবে না, ওদের মানুষ করতে হবে না। এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা বললে তো হবে না। রিমসার কথায় তমা মির্জা হেসে বলেন, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, আল্লাহ চাইলে হবে সেসব। তাদের কথার মাঝে কাশিফ এসে বলে, ড্রাইভার আসছে ফুপি, তুমি খেয়ে তৈরি হয়ে নাও। আরও কিছুক্ষণ কথাবার্তার পর্ব চলে। অতঃপর খাওয়া দাওয়া শেষে তৈরি হয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠেন তমা মির্জা। কাশিফ ফুফির দিকে এই তাকিয়ে বলে, বাড়ি ফিরে কল দিও আর নিয়ম করে ওষুধ খেও। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবে, মনে থাকবে? খুব মনে থাকবে, তোমরাও সাবধানে থেকো। কথাটা বলে ফুফি কাশিফ আর রিমসার কপালে চুমু খেয়ে বিদায় জানায় তাদের। সময়গুলো কিভাবে যেন কেটে যাচ্ছে। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। মুহূর্তের মাঝেই যেন সন্ধ্যা পেরিয়ে রাত নামলো ধরণীর বুকে। আজ পূর্ণিমার রাত। চারপাশ চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে। রাতের খাওয়া দাওয়া সেরে কাশিফ আর রিমসা বাড়ির ছাদে উঠেছে আজ পূর্ণিমার রাত উপভোগ করবে বলে। ছাদের এক পাশে চেয়ার টেনে বসে দুজন। পাশে ছোট্ট একটা টেবিলে ধোয়া ওঠা গরম 2 কাপ কড়া লিকারের চা। রিমসা চায়ের কাপে চুমুক দিতে আহ শব্দ করে ওঠে। কাশিফ অস্থির হয়ে বলে, এত গরম চা এভাবে কেউ খায়? ঠোঁট পুড়ে ফেললে তো। আমি বুঝতে পারিনি তো যে এমন হবে, জ্বলছে খুব। জ্বলবেই তো। কথাটা বলে কাশিফ রিমসার ঠোঁটে হাত দিতে 2 চোখ বন্ধ করে নেয় রিমসা। দাঁড়াও, আমি বরফ নিয়ে আসি। কাশিফ বরফ আনার জন্য উঠতে গেলে রিমসা হাত ধরে আটকে দেয়, চোখের ইশারায় বোঝায়। বসো এখানে। কি হলো? কোথাও যেতে হবে না, আহামরি কিছু হয়নি আমার। আমি এই সময়টা তোমার সাথে উপভোগ করতে চাই। কথা বলতে বলতে রিমসা কাশিফের কাঁধে মাথা রাখে। শান্তির শ্বাস নিয়ে বলে, বিয়ের আগে প্রেম কি বুঝিনি, ভালোবাসা নিয়ে তো ছিল চরম পর্যায়ের ভয়। বিয়ের পর তুমি আমায় শেখালে প্রেম কি, কিভাবে ভালোবাসতে হয়। তোমাকে দেখে প্রতিনিয়ত আমি অনুভব করতাম এই মানুষটার প্রেমে পড়েছি আমি। ধীরে ধীরে আমার প্রেম গাঢ় হলো। আমি বুঝলাম আমার প্রেম ভালোবাসায় পরিণত হয়েছে। আমি ভালোবেসে ফেলেছি তোমাকে। তুমি আমার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, শেষও বটে। আমাদের এই প্রেমকে এক কথায় কি বলা যায় জানো? কি? প্রেম পূর্ণ অনুরক্তি। ভারী সুন্দর নাম তো। আসলেই প্রেমে পূর্ণ ভালোবাসা আমাদের। আজীবন আমার প্রেমিক পুরুষ হয়েই রয়েছেও তুমি। তোমার মাঝেই যেন আজীবন বেঁচে থাকি আমি, আমার ভালোবাসা। কাশিফ রিমসার মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। অতঃপর রিমসার কপালে চুমু দিয়ে তার হাতের মাঝে হাত রেখে বলে, বৃদ্ধ বয়সেও এভাবেই তোমার হাত ধরে রাখবো আমি। রিমসা হাতের বন্ধন দৃঢ় করে বলে, তোমার সাথেই বৃদ্ধ হতে চাই, আর তোমার সাথেই লিখতে চাই প্রেমপূর্ণ অনুরক্তির কোটা একটা উপন্যাস। ভালোবাসি আমি আমার ভালোবাসাকে। পূর্ণিমার আলোয় তাদের দুজনকে বড্ড মিষ্টি লাগছে আজ। যাদের জীবনে প্রেম বলে কিছু ছিল না তারা আজ প্রেমে পূর্ণ। যারা ভালোবাসতে ভয় পেত তারা আজ ভালোবাসার সমুদ্রে ভাসছে। পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সময় যারা বিচ্ছেদ নিয়ে ভেবেছিল তারা আজ মৃত্যু অবধি একসাথে বাঁচতে চায়। এই তো সম্পর্কের মায়াজাল। এই মায়াজাল তৈরি হয়েছে প্রেমপূর্ণ অনুরক্তির সাহায্যে। যে মায়াজাল কখনো ছিন্ন করা যাবে না, বরং এই মায়াজালে আবদ্ধ হয়ে কাশিফ আর রিমসা বেঁচে থাকবে ভালোবাসার সমুদ্রে। হয়তো একদিন এই ভালোবাসার সমুদ্রে বিলীন হয়ে যাবে তারা দুজন। শেষ নিঃশ্বাস অবধি এভাবেই ভালো থাকুক তারা, বেঁচে থাকুক তাদের প্রেমপূর্ণ অনুরক্তি।